একটা বেস লাইন হচ্ছে। প্রথমে আমি আঁকছি এরকম, দিস ইজ ফর Li2, এটা তার হচ্ছে এই পার্টটা হচ্ছে বন্ডিং অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে এখানে হচ্ছে এর ক্ষেত্রে দুটো আছে এবং এটা ফাঁকা আছে। তারপরে আমি আসছি Li4, এক্ষেত্রে তাহলে কি হবে, এই একটা দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং, তাহলে এখানে এটা ফিল আপ আছে, এখানে এটা ফাঁকা আছে। তারপরে আমি যদি Li6 ধরতাম, সেখানে কি হতো, তাহলে এখানে তিনটে বন্ডিং, এখানে তিনটে অ্যান্টি বন্ডিং, এগুলো সব ফিল আপ আর এগুলো সব আমার এমটি। সেরকম Li8 এর ক্ষেত্রেও আমার কি হতো, একই রকম হতো। এরকম করতে করতে আমরা যদি Lin ধরতাম, মানে আমার যদি n সংখ্যক লিথিয়াম থাকে, তাহলে কি হবে, তাহলে এখানে তাহলে কি হবে, আমার n সংখ্যক মানে n/2 সংখ্যক কি থাকবে, বন্ডিং, আর n/2 সংখ্যক আমার কি থাকবে না, অ্যান্টি বন্ডিং। তাহলে এগুলো সব ইলেকট্রন দ্বারা ফিল আপ আছে এরকম, আর এগুলো সব আমার এমটি আছে। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, যখন আমরা Li2 থেকে Li4, Li4 থেকে Li6, Li6 থেকে Li8 এভাবে যখন আমরা Lin এর দিকে অনুসারে যাচ্ছি, তখন কি দেখা যাচ্ছে, দেখো এই যে আমার বন্ডিং মলিকুলার অরবিটাল গুলোর মধ্যে এনার্জি গ্যাপটা দেখো ক্রমশ কমতে আছে। অর্থাৎ এইখানে যা ছিল দুটো এখানে বন্ডিং এর মধ্যে যা এনার্জি গ্যাপ ছিল, এখানে কিন্তু এনার্জি গ্যাপটা আরো কমে গেছে, এখানে দেখো আরো কমে গেছে। অর্থাৎ যখন আমরা n সংখ্যক বলতে এখানে nটা হয় কত, প্রায় অ্যাভোগাড্রো সংখ্যক, মানে প্রায় 1023 সংখ্যক, মানে এতগুলো Li মলিকুল যদি একসঙ্গে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো এতটাই ক্লোজ থাকবে যে সেগুলোকে একটা কন্টিনিউয়াস মনে হয়, মানে ঠিক একটার পর একটা এইভাবে আছে। যার ফলে তখন এটাকে ঠিক দেখতে লাগবে এইরকম ধরনের, কিরকম, এইটাকে দেখতে লাগবে এইরকম, যেন এইরকম একটা এখানে ব্যান্ড তৈরি হয়ে গেছে, বা বলা একটা পটি তৈরি হয়ে গেছে, এবং সেই পটির অর্ধেকটা জায়গা কি আছে না, আমার ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে আছে, ঠিক আছে, অর্ধেকটা জায়গা ইলেকট্রন দ্বারা পুরোপুরি পূর্ণ, আর এই জায়গাটা পুরোপুরি আমার এমটি। তাহলে এইটাকেই বলছি আমরা ব্যান্ড। কার ব্যান্ড এটা, লিথিয়ামের ব্যান্ড, বা বলা লিথিয়ামের পটি, যার মধ্যে এই টোটাল ব্যান্ডটার মধ্যে তার অর্ধেকটা জায়গা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, আর বাকিটা জায়গা হচ্ছে ইলেকট্রন দ্বারা ফাঁকা, সেখানে কোনো ইলেকট্রন নেই। অর্থাৎ এটাকে বলা হচ্ছে, এবার এইটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি কি ব্যান্ড, এটাকে বলছি আমরা ভ্যালেন্স ব্যান্ড। যেটা আমরা একটু আগে বলেছিলাম যে ভ্যালেন্স ব্যান্ডটা কি, সেটা হচ্ছে এই জিনিসটা। অর্থাৎ সোজা কথা একবারে যদি আমরা জিস্ট করি, সেটা হয় যে কোনো একটা মেটালের যদি আমরা যোজ্যতা কক্ষ থেকে যে আমরা ব্যান্ডটা পাই, অর্থাৎ এটা তৈরি হয়েছে কিভাবে, এটা তৈরি হয়েছে লিথিয়ামের 2s অরবিটাল গুলো একসঙ্গে কম্বাইন হওয়ার ফলে, এটাকে বলছি আমরা এর যোজ্যতা কক্ষ, এবং যেটা কিন্তু এখানে পার্সিয়ালি ফিল আছে, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি পূর্ণ নেই। কি বললাম, বোঝা গেল? এইটা আমরা একটা মলিকুলার ক্ষেত্রে করলাম, দেখালাম, সেরকম আরো বিভিন্ন ডিফারেন্ট মলিকুলার ক্ষেত্রে হতে পারে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবার ক্ষেত্রে হতে পারে। এবার আমি যদি তাহলে এইটা হলো আমার গ্রুপ 1 এর কোনো একটা মেটাল। যদি সেরকম যদি আমরা একটা গ্রুপ 2 ধরতাম, সাপোজ যদি আমি এখানে ম্যাগনেসিয়াম ধরতাম Mg, তার ক্ষেত্রে কি হবে বলতো, 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে দেখো এখানে 3s, মানে এটা কিন্তু এর ক্ষেত্রে ভ্যালেন্স সেল, তাই তো? তাহলে দেখো 3s টার ক্ষেত্রে পুরোপুরি পূর্ণ থাকার জন্য কিন্তু এক্ষেত্রে আমার বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দুটো মলিকুলার অরবিটালে কিন্তু পুরোপুরি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ফলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যে ভ্যালেন্স ব্যান্ডটা পাবো, সেই ব্যান্ডটা কিন্তু পুরোপুরি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, সেটা কিন্তু এরকম এর মতো পার্সিয়ালি ফিল্ড থাকবে না। বুঝা গেল? তাহলে এইটা গেল আমার যোজ্যতা কক্ষ, এবং এটা কিভাবে তৈরি তোমরা একটুখানি এটা দেখবে। এরপর তাহলে আরেকটা কি বলেছিলাম সেখানে, কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী পটি। সেটা কি জিনিস, কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে এইরকম, যে আমি যদি বলি এই যে আমার লিথিয়াম অ্যাটমটা আছে, এর ক্ষেত্রে 1s2, 2s1, তারপরে কি হয় 1s2s, 2p, এইটা। তাহলে দেখো এই 2s টা এর ক্ষেত্রে ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষ,
তাই তো, ভ্যালেন্স শেল। তাহলে এই 2s এর সাহায্যে তৈরি হয়েছে এর ভ্যালেন্স ব্যান্ডটা বা যোজ্যতা পটিটা। এর পরের অরবিটালটা কি আছে, 2p, যেটাকে বলছি আমরা এমটি, এটা কিন্তু পুরোপুরি ফাঁকা আছে। তাহলে এই 2p অরবিটাল দ্বারা যে ব্যান্ডটা তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড। কি বললাম, বোঝা গেল? তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যে কন্ডাকশন তৈরি হবে সেটা তার কি দ্বারা তৈরি হবে, সেটা তৈরি হবে এই 2p অরবিটালের ওভারল্যাপের ফলে। বোঝা গেল? ব্যাস, এইখানে এইটুকুন জিনিসই আছে, এটা তোমরা একটুখানি ভালো করে দেখবে, এখানে আর সেরকম বিশেষ কিছু নেই। আচ্ছা, এরপরে আমাদেরকে একটুখানি অর্ধপরিবাহী পদার্থ একটুখানি আমাদের ডিটেলসে পড়তে হবে, অর্থাৎ অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে এবং এটা কয় প্রকার ও কি কি। সেমিকন্ডাক্টর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং বিশেষ করে এখন আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে এটা খুবই একটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে সমস্ত মোবাইল ফোন ইউজ করি বা যা কিছু যে সমস্ত আমরা মাইক্রোচিপ ইউজ করি, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সেমিকন্ডাক্টরটা ব্যবহার করা হয়। অর্থাৎ এর তড়িৎ পরিবহন ক্ষমতাটা এমনই যে এটা খুব বেশিও না আবার খুব কমও না। ঠিক আছে, এবার এইটার কনসেপ্টটা কোথা থেকে আসছিল, অর্থাৎ এটা বললাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের কি হয় না, মাঝামাঝি হয়, যার জন্য তড়িৎ পরিবহন ক্ষমতাটা মোটামুটি থাকে, মানে খুব বেশিও না আবার খুব কমও না। এবার অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরে যদি আমি কয়েকটা উদাহরণ বলি, উদাহরণ হচ্ছে এরকম সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অ্যাকচুয়ালি একটা সেমিকন্ডাক্টর। এবার সেমিকন্ডাক্টরটা তৈরি হয় কিভাবে না, সেমিকন্ডাক্টরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক অর ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক অর বলা হয় ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। এই দুটো কি জিনিস আমি বলছি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে এই যে বললাম সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র সিলিকনকে নেই বা যদি শুধুমাত্র আমরা জার্মেনিয়ামকে নেই, তাহলে কি হয় না, সেইগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অর্থাৎ তাদের পরিবহন ক্ষমতাটা এইগুলোর ক্ষেত্রে, মানে আমরা বলছি যে এক্সট্রিনসিক বা ইমপিউরিটি সেমিকন্ডাক্টর থেকে কিন্তু কম হয়। অর্থাৎ এগুলোকে বলা হয় বিশুদ্ধ বা পিওর সেমিকন্ডাক্টর। আর এইটা কি জিনিস, এইটা যদি আমরা এই সিলিকন অথবা জার্মেনিয়ামের মধ্যে যদি কোনো একটা আমরা ইমপিউরিটি ডোপ করি, ডোপিং অফ ইমপিউরিটি। ডোপিং জিনিসটা তোমরা অলরেডি পড়ে নিয়েছো আগের ক্লাসে, যে ডোপিং মানে যদি কোনো একটা পদার্থের মধ্যে আমরা বাইরে থেকে কোনো একটা অশুদ্ধি তার মধ্যে যোগ করি, তাকে বলা হয় ডোপিং। তাহলে সেই রকম এই সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যদি বাইরে থেকে কোনো আমরা একটা অশুদ্ধি পদার্থ যোগ করে দেই, তাহলে কি হয়, এই সিলিকন বা জার্মেনিয়াম বিশুদ্ধ অবস্থায় যে পরিমাণ তড়িৎ পরিবহন করত, তার থেকে এই তড়িৎ পরিবহন ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, কি কি সাধারণত এখানে কি কি আমরা অশুদ্ধি করতে পারি, ডোপ করতে পারি, যেমন অ্যালুমিনিয়াম ডোপ করা হয়, ফসফরাস ডোপ করা হয়, এগুলো। এর মধ্যে ডোপ করলে কি হয়, এদের পরিবহন ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে বলি, কোনো একটা পরিবাহীর পরিবহন ক্ষমতা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে তার কি হয় না, কন্ডাক্টিভিটিটা বাড়ে সাধারণত। ঠিক আছে, কেন বাড়ে বলতো? কারণ টেম্পারেচার বাড়লে কি হয়, ওই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে
এনার্জি গ্যাপ, যেটাকে আমরা বলছি ফরবিডেন এনার্জি গ্যাপ, সেটা কি হয় না, কমে যায়। যার ফলে কি হয়, ইলেকট্রনগুলো খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে আমার চলে যায় কোথায় না, কন্ডাকশন ব্যান্ডে। এরপর এই যে বললাম, তাহলে আমরা এখানে মেইনলি পড়বো এইটা সম্বন্ধে, এক্সটেন্সিভ, অর্থাৎ আমরা এখন মানে প্রেজেন্টলি যে সমস্ত সেমিকন্ডাক্টর গুলো ব্যবহার করি সবই কিন্তু এক্সটেন্সিভ, সবই কিন্তু এইটা এক্সটেন্সিভ বা বলা হয় ইমপিউরিটি সেমিকন্ডাক্টর। এইটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কি কি, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে পি টাইপ। যেটা অলরেডি আগে মানে পড়েওছো, একটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। কি জিনিস কোনটা আমাদের একটুখানি জানতে হবে। খুবই সহজ, আমি একবার লিস্ট করে বলছি, খুবই সহজ জিনিস। ফার্স্ট আমি আসছি এন টাইপ সেমি কন্ডাক্টর। এটা কি জিনিস, এটা হচ্ছে তৈরি হয় কিভাবে না, by doping of phosphorus into silicon অথবা জার্মেনিয়াম। অর্থাৎ এর মেন বেসিক লজিকটা হচ্ছে, যদি আমরা গ্রুপ 14 মেনলি এটা আছে, সিলিকন আছে আর জার্মেনিয়াম আছে, অর্থাৎ গ্রুপ 14 এর কোনো এলিমেন্টের মধ্যে যদি আমরা গ্রুপ 15 এর কোনো এলিমেন্ট ডোপ করে দিই, মানে যেখানে আমাদের ফসফরাস আছে, আর্সেনিক আছে, এগুলো যদি আমরা এর মধ্যে ডোপ করি, তখনই আমার তৈরি হবে এই ধরনের এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার বলছি, গ্রুপ 14 এর কোনো একটা এলিমেন্ট যেমন সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যদি আমরা গ্রুপ 15 এ অবস্থিত ফসফরাস বা আর্সেন যদি আমরা এর মধ্যে ডোপ করি, তখনই কিন্তু তৈরি হবে আমার এই ধরনের এন টাইপ সেমিকন্ডাক্টর। কিভাবে সিলেক্ট করে আমাদেরকে দেখতে হবে। দেখো, প্রথমে আমি ধরছি সিলিকনে, আমি দিয়ে এখানে তোমাদেরকে বলছি, যেহেতু সিলিকনটা একটু ছোট্ট আছে জার্মেনিয়াম, তাহলে সিলিকন ইলেকট্রন কনফিগারেশন কি হয়, 14 1s2 2s2 2p6 3s2 3p2, মানে এইটার ক্ষেত্রে ভ্যালেন্সি এবং সেখানে কটা আছে ইলেকট্রন, 4টে ইলেকট্রন আছে। এই জন্য সিলিকনের উচ্চতা কত হয়, 4, কার্বনের মতো। তাহলে কি হয় না, সিলিকন, একটা সিলিকন তার চারদিকে 4টে সিলিকনের সাথে এভাবে বন্ডেড থাকে, ঠিক আছে। অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে। সিমিলারলি এও এর সাথে চারদিকে 4টে সিলিকনের সঙ্গে যুক্ত আছে, এও যুক্ত আছে। এরকম করে অসংখ্য সিলিকন একসঙ্গে টেট্রাভ্যালেন্সির সাহায্যে পরস্পর যুক্ত আছে এভাবে। বললাম বোঝা গেল? এবং এগুলো সব দুটো করে ইলেকট্রন আছে। অর্থাৎ সোজা কথা আমি যদি বলি যে একটা সিলিকনের চারদিকে, এই চারদিকে তাহলে কটা ইলেকট্রন আছে, 4টে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। এবার আমি যদি এরকম করি যে আমি সিলিকনের মধ্যে আমি একটা ফসফরাস ডোপ করলাম, ঠিক আছে, আমি এর মধ্যে কি করলাম, ফসফরাস ডোপিং করলাম, ডোপিং করে, অর্থাৎ একটা ফসফরাসকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে ধরো কি হলো যে এই ফসফরাসটা এই সিলিকনের জায়গায় এসে বসে গেল। যেহেতু ফসফরাস আর সিলিকনের সাইজ প্রায় সেম, অলমোস্ট একই রকম, তাহলে এখানে এসে আমার ফসফরাসটা বসে গেল। কি বললাম, বোঝা গেল? এবার এখানে এবার মজার বিষয় কি দেখো, ফসফরাসের ক্ষেত্রে কত আছে বলতো বৈষম্য কক্ষে, এর ক্ষেত্রে বৈষম্য কক্ষে আছে 5টা ইলেকট্রন, যেহেতু কত 15 মানে 10 আর 5,
তাহলে সিলিকনের ক্ষেত্রে ছিল 4টে ইলেকট্রন, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে আছে কটা ইলেকট্রন? 5টা। এই তাহলে দেখো এই 5টা ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন দ্বারা চারদিকে 4টা সিলিকনের সঙ্গে বন্ড করছে, কিন্তু তারপরে একটা ইলেকট্রন কিন্তু এখানে নন বন্ডেড অবস্থায় থেকে যাচ্ছে, সেটা কিন্তু কোনো বন্ডিং এ কাজে লাগছে না। যে ইলেকট্রনটা এখানে আমার নন বন্ডেড অবস্থায় থেকে যাচ্ছে, সেই ইলেকট্রনটা তাহলে কি সেটা আমার কোনো এখানে কাজে লাগছে না, মানে সেটা আমার এখানে ফ্রি অবস্থায় পড়ে আছে। তাহলে সেই ফ্রি ইলেকট্রনটাই কি হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যেতে পারছে, যার ফলে কি হচ্ছে এই এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যাওয়ার ফলে কি হচ্ছে এর পরিবহন ক্ষমতাটা কি হচ্ছে অনেক গুণ বেড়ে যাচ্ছে তার তুলনায় না বিশুদ্ধ সিলিকনের তুলনায়। এটাকেই বলা হচ্ছে। বাট এবার আমরা কেন বলছি এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর? কারণটা হচ্ছে তাহলে এখানে কি হচ্ছে না একটা ইলেকট্রন, যেটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন, সেই পার্টিকুলার ইলেকট্রনটার মুভমেন্টের ফলে তার সে মানে অ্যাকচুয়ালি তড়িৎ পরিবহন করতে পারছে, যেহেতু ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ চার্জ, তাই তো? সেই নেগেটিভ চার্জ থেকে কিন্তু আমার এইটার কথাটাই আসছে, যেটাকে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। কি বললাম বোঝা গেল? অর্থাৎ এখানে যেহেতু মুক্ত ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী, সেই জন্য যেহেতু আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হয় কি না নেগেটিভ চার্জ, সেই নেগেটিভের এন থেকে এটাকে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। বোঝা গেল? আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এটা কি হচ্ছে পি টাইপটা, যে যদি আমরা সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যদি আমরা গ্রুপ 13 যে সমস্ত এলিমেন্টগুলো আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম বা যদি আমরা গ্যালিয়ামকে ডোপ করা হয় তাহলে কি হবে না, তাহলে আমরা এই ধরনের পি টাইপ সেমিকন্ডাক্টরটা পাবো। কিরকম করে পাই? তাহলে আবার আমি একটা সিলিকনের, যেহেতু সিলিকনের ভ্যালেন্সি 4 হয়, তাহলে এইভাবে সিলিকনগুলো একসঙ্গে যুক্ত আছে, এভাবে পরস্পর যুক্ত আছে। তাহলে একটা সিলিকনের চারদিকে কটা থাকে ইলেকট্রন? 4টে থাকে, কারণ যেহেতু এর ভ্যালেন্সি 4 হয়। এবার যদি আমরা বাইরে থেকে কোনো একটা, ধরো এর মধ্যে আমরা অ্যালুমিনিয়ামকে ডোপ করলাম, অর্থাৎ অ্যালুমিনিয়াম কোথায় আছে? এটা আছে গ্রুপ 13 13 নাম্বার। এবার দেখো অ্যালুমিনিয়াম যোজিত কথা বলতো 3, কারণ এর বহিস্থিত মুখে 3টে ইলেকট্রন আছে। তাহলে ধরো যদি এর মধ্যে অ্যালুমিনিয়াম ডোপ করি, তাহলে দেখো ধরো কোনো একটা সিলিকনের জায়গায় কোনো একটা অ্যালুমিনিয়াম এসে এখানে বসে যাবে, তাই তো? তাহলে কি হবে না অ্যালুমিনিয়ামের চারদিকে কটা ইলেকট্রন আছে? না এর চারদিকে আছে দেখো 3টে ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা। তাহলে দেখো এই 3টে ইলেকট্রনের সাহায্যে 3টে সিলিকনের সঙ্গে বন্ড করলো, আরেকটা যে এখানে আমার সিলিকন ছিল তার সঙ্গে কিন্তু কোনো বন্ড করতে পারবে না। তাহলে কি হবে, এই যে এখানে বন্ডটা থাকবে সেখানে কিন্তু আমার একটা ইলেকট্রন থাকবে আর একটা ফাঁকা স্থান থেকে যাবে, যেটাকে আমরা নাম বলি হচ্ছে হোল বা বলা হয় গর্ত। অর্থাৎ এইটা শুধু এখানে একটা ফাঁকা স্থান থেকে যাবে, বা বলা হয় এটাকে একটা বলা হয় হোল। এবার দেখো কি হলো, এইখানে যে ফাঁকা স্থানটা থেকে গেল, যার ফলে কি হবে দেখো এবার কি হতে পারে, এইখান থেকে একটা কোনো বন্ডেড ইলেকট্রন এই আমার হোলের মধ্যে চলে আসতে পারে। তাহলে যখনই এখান থেকে কোনো একটা বন্ডেড ইলেকট্রন হোলের মধ্যে আসবে, তখন কি হবে, এইখানে আবার একটা হোল তৈরি হয়ে যাবে। আবার সিমিলারলি এইখান থেকে যদি কোনো একটা ইলেকট্রন এখানে আসে, তাহলে কি হবে, এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে এই পার্টিকুলার আমার হোলটা
এক জায়গা থেকে আরেক জায়গায় কি হবে না শিফট করবে, এবং এই হোলের শিফটের মাধ্যমে কি হবে এই ধরনের সেমিকন্ডাক্টর গুলো কি হবে না তড়িৎ পরিবহন করবে। এবার একে আমরা কেন বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর, কারণ এই যে বলছি হোল, হোল মানে ফাঁকা স্থান, এমটি স্পেস, ঠিক আছে। তার মানে এমটি স্পেস মানে কি সেখানে কোনো ইলেকট্রন নেই, বা আমরা উল্টো করে বলতে পারি এটা অ্যাকচুয়ালি কোনো একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে এই যে বলছি পজিটিভ চার্জ, পজিটিভ, এই পজিটিভ চার্জের এই পি থেকে আমরা এটা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর, বুঝা গেল। তাহলে একবার আমি যদি এখানে জিস্ট করে বলি তাহলে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা কি করে পাবো না এন টাইপ পাবো যদি আমরা গ্রুপ 14 এর কোনো একটা এলিমেন্ট যেমন সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যদি আমরা গ্রুপ 15 এর কোনো একটা এলিমেন্ট এ করি ডোপ করি তাহলে আমরা পাবো পি টাইপ সেমিকন্ডাক্টর, সরি তাহলে আমরা পাবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি কোনো গ্রুপ 13 এর যদি সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে আমরা কি করি না গ্রুপ 13 এর কোনো একটা এলিমেন্ট ডোপ করে দেই যেমন হচ্ছে বোরন বা অ্যালুমিনিয়াম, তাহলে আমরা পাবো এই ধরনের পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এইটা হলে আমার এই পার্টটা শেষ, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রপার্টিটা শেষ। আর একটা লাস্ট, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক প্রপার্টি। অর্থাৎ কোন একটা কঠিন পদার্থের চৌম্বক ধর্ম। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা যদি কোনো একটা চুম্বক যদি আমরা একটা লোহার কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে কি হয় না সেই লোহার বস্তুটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। আবার সিমিলারলি যদি কোনো আমরা একটা অ্যালুমিনিয়ামের বস্তুকে যদি ওর মধ্যে নিয়ে যাই কিন্তু ওটা কিন্তু কোনো চুম্বক দ্বারা আকর্ষিত হবে না। তাহলে একটা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে আর একটা পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে না। তাহলে এইটা অ্যাকচুয়ালি কেন হয়, অর্থাৎ কোনো যদি আমরা একটা চুম্বকের সামনে বা কোনো একটা যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের সামনে বিভিন্ন ধরনের কঠিন বস্তুকে নিয়ে আসি তাহলে কি হয় তার মধ্যে কেউ কেউ চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে আবার কেউ কেউ আকর্ষিত হবে না। তাহলে কি করে এটা, তাহলে এটা কেন অ্যাকচুয়ালি হচ্ছে, তার কারণটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বলতে এর জন্য মেইনলি দায়ী হচ্ছে আমার ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল, অর্থাৎ একটা ঋণাত্মক আধান বিশিষ্ট কণা। এবং আমরা পড়েছি ক্লাস 11-এ যে এই পার্টিকুলার একটা ইলেকট্রনের দু রকমের মোশন থাকে, একটা হচ্ছে অরবিটাল মোশন আর একটা হচ্ছে